সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলা সম্ভব বলছে বিএনপি। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কারের আগে নির্বাচন নয়, ভোট হতে হবে আনুপাতিক পদ্ধতিতে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগুন পোড়া তৈরি করবেন, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। আড়াই ঘন্টার চেষ্টায় রাজধানী ফিনিক্স ট্যানারির গুদামের আগুন নিয়ন্ত্রণে। দাহ্য পদার্থে দ্রুত ছড়ায় লেলিহান তদন্ত কমিটি গঠন। ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, বিক্রি বেড়েছে কয়েক গুণ, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও। বাইরে যতটা মানুষ ততটা খারাপ পরিস্থিতি না, ভালো। যে মেলার পরিবেশ আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে খুবই ভালো। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন, রোববার থেকে কার্যকর। দর্শক আমন্ত্রণ সংবাদরাতে, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে আছেন প্রশ্ন তুলে একজন দুর্নীতিবাজকে ভারত আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কার নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে দাবি করে অবিলম্বে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর প্রতীক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। পতিত স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে আছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ারও সমালোচনা করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দিবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? এ সময় দুর্নীতির অভিযোগে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির বিষয়েও কথা বলেন রিজভী। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে অংশ নিয়ে অবিলম্বে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর দেরি নয়, শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখে চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এখন তো ওকে জীবাণুদের থেকে বাঁচালে, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল।
নতুন প্রজন্মকে পড়ালেখায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং তারা অনেক বেশি জানে, কিন্তু জানানটার আর কখনোই শেষ নেই। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতিচারণ করে বলেন, 1963 থেকে 65 ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের বন্ধুদের আজকে এখানে পেয়ে ভালো লাগছে। তবে তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য, চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনের। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা আমি বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই। সংস্কারের আগে দেশে নির্বাচন নয়, নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধান সংস্কার, সংসদ নির্বাচনে কোনো নারী কোটা না রাখার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। দেশের নানা প্রান্ত থেকে আসা ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত ৫ম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে একে একে নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়। সেই সঙ্গে বক্তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেও দাবি করেন। এ সময় পতিত সরকারের পথে অন্তর্বর্তী সরকারকে না হাঁটারও আহ্বান জানান তারা। যদি পিআর পদ্ধতি নির্বাচন দেওয়া হয়, এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয়, পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়, এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল, অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না। যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির, তাদের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, বাংলার মানুষ আর চাঁদাবাজ, দখলদার ও খুনিদের ক্ষমতায় দেখতে চায় না। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না। পরে জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকারের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা মানুষের ভোটের অধিকার দেয়নি বলেই মানুষ যুদ্ধ করেছে। এ সময় নতুন করে দেশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। শুক্রবার টাউন হল ফুটবল মাঠে কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। চুয়াডাঙ্গায় গেল 15 বছরে কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিন সকাল থেকেই সম্মেলনে আসতে শুরু করেন কর্মী সমর্থকরা। একে একে বক্তব্য রাখেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দুপুর 3টায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামুন। একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামে ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন
এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। বাংলাদেশকে বিদেশি তাবেদারি রাষ্ট্রে পরিণত করা আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। রংপুরে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে ফ্যাসিস্ট শক্তি মানুষ হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করেছে এবং বাংলাদেশকে বিদেশি তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। এ সময় জন আকাঙ্ক্ষা পূরণের জন্য গণ অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে পুরনো পদ্ধতি টিকিয়ে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই। এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচন না, শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর হাজারীবাগের চামড়ার গুদামের আগুন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাহ্য পদার্থ থাকায় এবং ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়ায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ। ঘড়িতে সময় দুপুর 2টা। জুমার নামাজ শেষে রাজধানীর হাজারীবাগের ফিনিক্স টার্নিতে ফিরছিলেন ভবনের কর্মরত শ্রমিকেরা। এ সময় ভবনের 5ম তলায় ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে ভবনের 6ষ্ঠ ও 7ম তলায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ফিনিক্স টার্নিতে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন। এর মধ্যে রয়েছে চুমকি, জুতা ও কাপড় তৈরির কারখানা, সাথে মজুদ ছিল কেমিক্যালও। ভেতরে হচ্ছে জুতার কিছু গোডাউন ছিল, কিছু কাপড়ের গোডাউন ছিল, 2-1টা এসির গোডাউন ছিল। সবকিছু মিলিয়ে সবকিছু হচ্ছে দাহ্য পদার্থ। ওইখান থেকেই শুরু আর কি, নেবানোর তো কোনো স্কোপ নাই। এখানে 3-4টা কারখানা আছে, কোনটা থেকে আগুন লেগে গেছে তাই আমরা তো সঠিক করতে পারতেছি না। ভবনের এসব দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানায় এলাকাবাসী। লেদারের একটা বিষয় আছে, সেখানে কেমিক্যাল থাকাটা স্বাভাবিক, কেমিক্যাল আছে আমরা শুনতে পাইছি এবং সেই জন্য আগুনটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। একটার সাথে একটা আগুন লেগে আর ট্রান্সমিটার বাস্ট হয়েছে, উপরে অনেকগুলো বড় বড় আছে, গ্যাসের সিলিন্ডারগুলো আছে, এগুলোর বাস্টও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এলেও পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় একে একে 11টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। পাশাপাশি অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটির কারণে ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি। ইলেকট্রিক্যাল তার এবং যে পোলগুলো রয়েছে এটা অনিয়ন্ত্রিত, এই যে স্থাপনাগুলো এগুলো এই রাস্তায় যেটা করার কথা, আপনি দেখেন রাস্তার মাঝখানে সরে যান, রাস্তার মাঝখানে কিন্তু ইলেকট্রিক পোল, শর্ট সার্কিটও হতে পারে, আবার কেউ সিগারেটের আগুন থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাধ্যমে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের দাবি আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল। মিশিং পত্র অনেক কিছু আছিল, জুতার আইটেমে জ্বালা গে আর কি, বুঝছেন। আমি বাবা আমার এটার ভিতরে অন্তত 3 কোটির উপরে আছে, আমার বাড়ির ক্ষেত পাথর বেচে সব। আগুন নিয়ন্ত্রণে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 মোটরসাইকেল আরোহীর। চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় 3 মোটরসাইকেল আরোহী বন্ধুর। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোটরসাইকেল করে মুকসুদপুর যাওয়ার
পথে একটি গাড়ি চাপায় মৃত্যু হয় আরও 3 মোটরসাইকেল আরোহীর। তাদের মধ্যে 2 জন শিক্ষার্থী ছিলেন। এদিকে নরসিংদীর ঘোড়াশালে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। নাস্তা সেরে বাড়ি ফেরা হয়নি চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা 3 বন্ধুর। মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার 3 জন মোটরসাইকেলে চড়ে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যান। বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শুক্রবার ভোরে খেজুরের রস খেতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে মকসুদপুর যায় 3 বন্ধু। পথে চায়না প্রজেক্ট অফিসের সামনে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের 2 জন 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানায় পুলিশ। এদিকে নরসিংদীর ঘোড়াশালে দ্রুতগামী ট্রাকের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে আরও একটি ট্রাকের। দুমড়ে মুচড়ে যায় যানগুলো। এ ঘটনায় আহত হন অন্তত 8 জন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। যত দিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে ক্রেতা দর্শনার্থীরা। টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রবেশমুখ ও উন্মুক্ত স্থান সহ সর্বত্র ক্রেতা ও দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। মেলার 17তম দিনে বিকেল থেকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসব মুখর পরিবেশে চলছে বেচাকেনা। গৃহস্থালী সামগ্রী ও খাবারের দোকানের প্যাকেজ অফারে বেশি ঝুঁকছে ক্রেতারা। দাম নিয়ে ক্রেতাদের নেই কোনো অভিযোগ। আর প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। দুই একজন মারামারি করে ঢুকতেছে, সেই টিকিট আবার বাইরে 50 টাকার টিকিট 100 টাকায় বিক্রি করতেছে। তো এটা তো কোনো পরিবেশ হতে পারে না। যারা আসতেছে তাদের জন্য একটা পরিবেশ করে দেওয়া হয় এবং সবাই যেন টিকিট কাটে। আর বাইরে যতটা মানুষ ততটা খারাপ পরিস্থিতি না, ভালো। যে মেলার পরিবেশ আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে খুবই ভালো। নতুন নতুন সব উদ্বোধন হয়েছে। ব্লেজার কিনলাম, রিজনেবল প্রাইসের মধ্যেই পাইছি আলহামদুলিল্লাহ। মিয়ানমার থেকে 22,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি গোল্ডেন স্টার নামে একটি জাহাজ। শুক্রবার সকালে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরে জিসিবির 9 নং জেটিতে খালাসের জন্য নিয়ে যাওয়া হয়। G2G পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী 1,05,000 মেট্রিক টন চালের প্রথম চালানটি চট্টগ্রাম পৌঁছেছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। মিয়ানমারের ইয়াগুন বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। আমদানি করা এসব চাল পরীক্ষার পর খালাসের অনুমতি দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব চাল খালাস করা হবে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। শীতকালে সবজির দাম কিছুটা কমলেও নিয়ন্ত্রণের বাইরে চাল, ভোজ্য তেল, মাছ, মাংস সহ অন্য নিত্যপণ্যের দাম। এসব কিছুর পেছনে বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা এবং খুচরা বিক্রেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজধানীর চালের বাজারের অস্থিরতা কাটছেই না। সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 2 টাকা। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। 28 চালের দাম 59 থেকে 60 টাকা। অন্যান্য চালও কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। বাজারে ইন্ডিয়া থেকে আমদানি করা চালের সরবরাহ থাকলেও দাম বাড়ার পেছনে মালিক ও সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এটা একটা সিন্ডিকেট করে দিয়ে দিচ্ছে। মিনিকেট চালের দাম বাড়তি, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য চালের দাম তো বাড়তে হওয়ার কথা না, কিন্তু ওই সুযোগে সব বাড়ায় দিয়ে দিচ্ছে। একই সাথে ভোজ্য তেলেরও কৃত্রিম সংকটের আভাস দিচ্ছেন বিক্রেতারা। মুদি পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে না আসায় নাভিশ্বাস ক্রেতাদের। তেলটা একটু নিয়ন্ত্রণে আসলে ভালো হয়, তাহলে মনে করেন আমাদের মতন লোক চলতে পারে। সপ্তাহের ব্যবধানে মূল্য বেড়েছে মাছ মাংসেরও। ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এদিকে পর্যাপ্ত যোগান থাকলেও আকাশ ছোঁয়া মাছের দাম। এগুলা আগে বিক্রি করছি 2200, আজকে বিক্রি করতেছি 2400-2500 টাকা কেজি। 1 কেজি 200-300 গ্রাম।
প্রতি কেজি প্রতি 200-300 টাকা করে বাড়ছে। তবে স্বস্তি মিলছে শীতকালীন সবজির বাজারে। প্রতিটি সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 টাকার নিচে। সবজির বাজারে কিছুটা একটু হালকা একটু কমছে আগের তুলনায়, বাট অন্যান্য বাজারগুলি এখনো ঊর্ধ্বমুখী। মানে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য সবকিছু একটু ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরের মতোই অবস্থা। সবজির মতো নিত্যপণ্যের দামও নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমরা সংবাদ রাতে আছি। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষদের নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে মন্তব্য করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সৃষ্টিকর্তা দেশ করার যে সুযোগ শিক্ষার্থীদের দিয়েছেন সেটিকে আমানত হিসেবে রেখে নিজ জেলা পঞ্চগড়ের মানুষের উন্নয়নে অবদান রাখবেন বলেও জানান তিনি। সৃষ্টিকর্তা আমাদেরকে এখন যে একটা সুযোগ দিয়েছে সেটা আমাদের কাছে আমাদের, আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশা এই সুযোগ আমাদেরকে দিবে। তো আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি লজিক্যালি আমরা সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং পঞ্চগড়ের মানুষের জন্য সেটা ইন্ডাস্ট্রি হোক, শিল্প সেটা খুবই ছোট জিনিস, তাদের কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের এলাকার মানুষজন যদি কোনো এখানে একটা কোম্পানি হয় যেখানে 20,000 মানুষ চাকরি করবে, 20,000 মানুষ মানে 20,000 মানুষ না, 20,000 মানুষ মানে 20,000 পরিবার। তো 20,000 পরিবার যদি আগায় যায় তাহলে পঞ্চগড় আগায় যাবে।